নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। খুব স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের দিকে সবার নজর ছিল এবং দিল্লি সফরে কি চমক অপেক্ষা করছে এই জল্পনার মধ্যেই আমরা দেখলাম কীর্তি আজাদ, পবন ভার্মা, অশোক তানওয়ারদের তৃণমূল কংগ্রেসে যোগদান করালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর একই সঙ্গে শান দিচ্ছেন তিনি বিজেপি বিরোধী শক্তিকে জোরদার করার ক্ষেত্রে, যদিও কংগ্রেসের তরফ থেকে আসছে পাল্টা কটাক্ষ। আর এরই মধ্যে আমরা দেখলাম যে ত্রিপুরায় ভোট পিছনো নয়, কিন্তু সুপ্রিম কোর্টের নিরাপত্তা নির্দেশিকা মেনে ভোট করতে হবে, এমনটাই বার্তা দিল সুপ্রিম কোর্ট। এই সমস্ত নিয়ে আলোচনা করব আজকের আপনার রায় অনুষ্ঠানে। আমাদের সঙ্গে সরাসরি যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে তরুণজ্যোতি তিওয়ারি, কংগ্রেসের পক্ষ থেকে আশুতোষ চ্যাটার্জি, সিপিআইএমের পক্ষ থেকে পার্থপ্রতিম বিশ্বাস, রাজনৈতিক বিশ্লেষক আব্দুল মতিন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেবাংশু ভট্টাচার্য আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে এসে যোগ দেবেন। আলোচনায় যাওয়ার আগে আপনাদের দেখাবো রাজধানীর রাজপথে জোট এক্সপ্রেস। দিল্লিতে মমতার হাত ধরে তৃণমূলে এক ঝাঁক নেতা মন্ত্রী সাংসদ। গোয়া ত্রিপুরার পর এবার নজর দিল্লি, পাঞ্জাব, হরিয়ানায়। এক এক করে তাস ফেলছেন তৃণমূল নেত্রী। आप लोगों ने सब मिलजुल के करके जब तैयार करेंगे मीटिंग, तो मैं हरियाणा जाने चाहती हूँ। हरियाणा हमारा घर का नजदीक है, इतना दूर नहीं है। दिल्ली हरियाणा एक ही है, दिल्ली हरियाणा राजस्थान पंजाब एक ही है, कोई डिफरेंस नहीं है। तो मैं भी जितना जल्दी अशोक जी मेरे को बुलाएंगे इतना जल्दी हम हरियाणा में आएंगे। सेंट्रल आगे नहीं बढ़ सकता है, स्टेट को लेके तो आगे बढ़ना है। ত্রিপুরা গোয়ার পর নজরে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন। হরিয়ানা থেকে শুরু তৃণমূলের এনসিআর জার্নি। হিন্দি বলয়ে তৃণমূলের জমি শক্ত করাও এখন তৃণমূলের অগ্রাধিকার। মঙ্গলবার দিনভরের ঘটনায় তা স্পষ্ট। তৃণমূল কংগ্রেসে এলেন কীর্তি আজাদ, অশোক তানওয়ার, পবন ভার্মার মতো প্রাক্তন সাংসদ ও নেতারা। নিজেদের রাজ্যের সাংগঠনিক দায়িত্ব দলে যোগ দেয়া নেতাদের। आज देश में ऐसे ही व्यक्तित्व की आवश्यकता है जो देश को एक नई और सही दिशा दिखा सकता है। अगर एकमात्र कोई नेतृत्व इस देश के अंदर है तो वो ममता दीदी हैं, जिन्होंने ऐसे लोगों को अभी पिछले कुछ महीने पहले बंगाल के चुनाव में मजबूत शिकस्त दी। রাজনৈতিক মহলের বক্তব্য ইতি স্পষ্ট, তৃণমূলের প্যান ইন্ডিয়া প্ল্যান। শুধু খেলা হবের মতো ফুটবল প্রতিযোগিতা নয়, সংশ্লিষ্ট রাজ্যের নেতাদের হাতে দায়িত্ব দিয়েই রাজ্যে সংগঠন তৈরির পরিকল্পনা করছে পশ্চিমবঙ্গের শাসক দল। সঙ্গত কারণে হিন্দি বলয়ে ও দিল্লি কেন্দ্রিক রাজনীতিতে প্রভাব বাড়ানোর চেষ্টা। কৃষক আন্দোলন নিয়ে হরিয়ানায় প্রবল সরকার বিরোধী ক্ষোভ। হরিয়ানাকে কেন্দ্র করে পাঞ্জাবেরও প্রভাব বাড়ানো সম্ভব। হরিয়ানা পাঞ্জাবে প্রভাব বাড়লে দিল্লিতেও গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হতে পারে তৃণমূল কংগ্রেস। এখন থেকেই জাতীয় স্তরে জোট করে বিজেপির সঙ্গে লড়াই। বাংলায় বিধানসভা ভোটের পরই বার্তা দেন মমতা। জুলাইতে মমতা সোনিয়া বৈঠক। জাতীয় স্তরে জোট করে লড়াইয়ের সিদ্ধান্ত 19 দলের। গত জুলাইতে দিল্লিতে দাঁড়িয়ে তার ঘোষণা ছিল এখন থেকে ঘন ঘন দিল্লি আসবে, জাতীয় স্তরে বিজেপি বিরোধী লড়াই চালাতেই আসবে। সেই থেকেই লক্ষ্য পূরণে এক পা করে একের পর এক রাজ্য টার্গেট করছে তৃণমূল। যদিও এ ব্যাপারে মমতার ভূমিকা নিয়ে প্রশ্ন কংগ্রেসের। कांग्रेस अगर कमजोर होगी, सबसे ज्यादा खुशी, सबसे ज्यादा संतोष मोदी जी की होगी। तो मोदी जी के मुंह में शक्कर डालने की कोशिश हमारे दीदी कर रही है, क्योंकि दीदी और मोदी जी के अंदर एक नापाक गठजोड़ बन चुके हैं। রাজনৈতিক মহলের একাংশ বলছে অধীর নিজের বক্তব্যে যুক্তি দিতেই পারেন। সুস্মিতা দেব, লুসেনো ফেলেরো থেকে কীর্তি আজাদ, তৃণমূলে যোগ দেয়া বেশিরভাগ নেতাই তো কংগ্রেসের। অন্য পক্ষের আবার যুক্তি, কংগ্রেসের দুর্বলতা ও সীমাবদ্ধতা এখন জাতীয় রাজনীতিতে অনেকটাই স্পষ্ট। তাই তৃণমূল ও মমতাকে ব্যাটন নিজের হাতে নিতেই হবে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। তরুণজ্যোতি তিওয়ারির কাছে শুরুতে আসবো। তরুণ, ত্রিপুরা গোয়ার পর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন যে হরিয়ানাতেও তার নজর, এবং আমরা দেখলাম যে কীর্তি আজাদ, অশোক তানওয়ারের মতো যে নেতারা, তারা, পবন ভার্মা, তারা যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। ক্রমশ মোদী বিরোধী একটা শক্তি, তাকে একটা অবয়ব দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে এক পা করে এগোচ্ছেন, এটা কি তোমরা স্বীকার করবে? মৌপিয়াদি, ভারতবর্ষে মাল্টি পার্টি সিস্টেম চলে এবং সেই মাল্টি পার্টি সিস্টেমে তৃণমূল কংগ্রেস, যে এতদিন নিজেকে মানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বলে চলতো, তারা যেখানে খুশি যেতেই পারে, কোনো জেলার কোনো অসুবিধা নেই। আজকে কয়েকজন জয়েন করেছেন। কিনি জয়েন করেছেন? কীর্তি আজাদ,
কি উনি ছিলেন ভারতীয় জনতা পার্টির একজন অ্যাক্টিভিস্ট। ভারতীয় জনতা পার্টিকে সাসপেন্ড হওয়ার পর কংগ্রেসে যোগ দেন, 4,80,000 ভোটে উনি হারেন। নেক্সট আসি হচ্ছে আমাদের পরের জনের নামে, পরের জন হচ্ছে পবন বর্মা, জেডিইউ থেকে এক্সপেলড হয়ে গেছিলেন, তারপর এখানে গেলেন। অশোক তানওয়ার, এআইসিসি হেডকোয়ার্টার দিল্লিতে যে উনি ঝামেলা করেন, কি করেছেন কংগ্রেস ভালো বলবেন, তারপর অন্য পার্টি জয়েন করেন এবং এখন 2019-এ কুইট করে নিয়ে এখন আলটিমেটলি জয়েন করেছেন। এবার আরেকজন হচ্ছে মিস্টার কুলকার্নি জয়েন করেছেন। মানে দেশবাসী এখনো ভোলেনি সেই ক্যাশ ফর ভোটস যে কন্ট্রোভার্সি, ক্যাশ ফর ভোট কন্ট্রোভার্সিতে ওনার নাম ছিল, উনি জেলেও ছিল। এরা জয়েন করছে তৃণমূলে, করতেই পারেন, কোনো অসুবিধা নেই। এবার তৃণমূল কংগ্রেস অন্যান্য জায়গায় যাচ্ছে, যাক, কোনো প্রবলেম। কিন্তু আগে তো মনে হয় উত্তরপ্রদেশ ইলেকশন, উত্তরপ্রদেশে যাচ্ছেন না কেন? বিভিন্ন জায়গায় যাক, সর্বভারতীয় দল নিজেদেরকে যখন বলে তখন যাওয়া তো। সম্ভবত তোমার অডিওর প্রবলেম হচ্ছে, টেকনিক্যাল কারণে সম্ভবত অডিও প্রবলেম হচ্ছে। তুমি আমার কথা শুনতে পারছো তরুণ? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, বলো প্লিজ। না, বলছি যেটা যারা যারা জয়েন করলো তাদের টেন্টেড হিস্ট্রি সবাই জানে। কীর্তি আজাদ থেকে আরম্ভ করে অশোক তানওয়ার থেকে আরম্ভ করে সবাই, কেউ মানে ভোট ফর ক্যাশ কন্ট্রোভার্সিতে ছিল, কেউ বিজেপি থেকে এক্সপেল ছিল, বিভিন্ন সময় বিভিন্ন জন বিভিন্ন ভাবে ছিল। আজকে সবাই জয়েন করছে, করতেই পারে। তৃণমূল কংগ্রেস নিজেকে সর্বভারতীয় দল বলে, যদিও সর্বভারতীয় প্রেজেন্স তাদের নেই, অন্য জায়গায় যাচ্ছে, যেতেই পারে, কোনো অসুবিধা নেই, অলওয়েজ ওয়েলকাম। তার আগে উত্তরপ্রদেশ ভোট আছে, উত্তরপ্রদেশ ভোটে ওনারা আসুক, কে নিষেধ করছে? অতিথি দেব ভব। অতিথি দেব ভব বলে, যেহেতু দেবাংশু এখন অব্দি আসেনি, আমি দেবাংশু রিয়াকশন নেব, দেবাংশু কিছুক্ষণের মধ্যে এসে যাবে। তো তৃণমূল কংগ্রেস যেটা বলছে অতিথি দেব ভব, এটাকে কতটা তোমরা প্র্যাকটিস করো তার নিদর্শন তো ত্রিপুরাতেই দেখা যাচ্ছে। মৌপিয়াদি, তৃণমূল কংগ্রেস এই বাংলা তার মেয়েকেই চায়। সেই বাংলার মেয়ে বাংলাতে হচ্ছে বাংলার, ভারতবর্ষে মানে অন্য রাজ্যে গেলে সে বাংলার মেয়ে, সে বহিরাগত নয়। ত্রিপুরা একটা শান্ত রাজ্য, সেখানে গিয়ে অশান্ত করছে। আর ত্রিপুরাতে গিয়ে তৃণমূল কংগ্রেস বলছে গণতন্ত্র নেই। আমি তো পশ্চিমবঙ্গে থাকি, পশ্চিমবঙ্গে গণতন্ত্রের অবস্থা আমি দেখতে পাচ্ছি, যেখানে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তাদের রিপোর্টে বলতে হয় তাদেরকে, রাজ্যে শাসকের আইন চলছে, আইনের শাসন না। পলিটিক্যাল ভায়োলেন্সে রাজ্য আমাদের 1 নম্বরে। বিরোধী দল করার অপরাধে ভাঙচুর মারধর হয়। আচ্ছা, ত্রিপুরাতে কিছু একটা হয়েছে শোনা যাচ্ছে, তার জন্য ধর্ণা কথা হচ্ছে পশ্চিমবঙ্গে। দুনিয়ার যা কিছু হচ্ছে ধর্ণা পশ্চিমবঙ্গে। এদের অবস্থা হয়ে গেছে, এদের অবস্থা মৌপিয়াদি কিছুটা হয়ে গেছে সিপিএম এর মতো। তোমার মনে থাকবে যখন ওই আমেরিকান সাম্রাজ্যবাদ নিপাত যাক বলে কলকাতা রাস্তায় এরা মিছিল করতো, এই তৃণমূলটাও তাই হয়েছে। দুনিয়ার যা খুশি হোক কলকাতা, কারণ এরাও জানে পশ্চিমবঙ্গের সীমানা 1 ফুট পার করলে এদের কোনো অস্তিত্ব নেই। আমি আসবো তোমার কাছে, ইতিমধ্যে দেবাংশু আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছে। দেবাংশু, এইমাত্র তরুণজ্যোতি তিওয়ারি তোমাদের কটাক্ষ করছিল, প্রত্যাশা মতোই কটাক্ষ করছিল, কটাক্ষই করবে। তার বক্তব্য, যেহেতু তুমি তখন ছিলে না, ওর বক্তব্য হচ্ছে যে যাদের তোমরা যোগদান করাচ্ছ তাদের কি লোকাল স্ট্যান্ডার্ড আছে। তার অভিযোগ যে টেন্টেড লিডার্স এবং যারা একেবারেই অকর্মণ্য লিডার্স তাদেরকে তোমরা যোগদান করাচ্ছ। এই কথাটা তরুণজ্যোতিরা যদি 6 মাস আগে বাংলা নির্বাচনের সময় ভাবতো, তাহলে বিজেপির গন্ডি 77-এ আটকাতো না, অন্তত প্রশান্ত কিশোরের চ্যালেঞ্জটাকে তারা ব্রেক করতে পারতেন, ক্ষমতায় না আসতে পারুন। আজকে এই কথাটাই তাদেরকে বলতে হচ্ছে। দেখুন, একটা সোজা কথা হচ্ছে, বিজেপি প্রত্যেকদিন একটাই ব্যঙ্গ তৃণমূলকে করে এসছে। তৃণমূল তো সর্বভারতীয় বলে, পশ্চিমবঙ্গের বাইরে তাদের কি আছে? তৃণমূল একটা করে রাজ্যে স্টেপ ইন করছে, আর তরুণজ্যোতি তাদের প্রত্যেকদিন কপালে 1 বিন্দু করে ঘাম বাড়ছে। ত্রিপুরাতে তো তৃণমূল কিছুই না, 0.3% নাকি তৃণমূলের ভোট, কিন্তু মামলা মোকদ্দমা হামলা সব কিছু তৃণমূলকে কেন্দ্র করে। একটা মিটিং করতে দেওয়া না, মিছিল করতে দেওয়া যাবে না, যেখানে সুপ্রিম কোর্টকে পর্যন্ত মাঝখানে নাক গলাতে হচ্ছে। ফলে বিজেপি খুব ভালো মতো, দেখুন, একটা কথা কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে, আপনাদের প্যাকেজটা আমি গাড়িতে আস্তে আস্তে ইউটিউবে শুনছিলাম, এবং বিজেপিও তাতে খুব সুন্দরভাবে চুপচাপ সম্মতি জানাচ্ছে যে আসলে তৃণমূল এই যে অন্যান্য স্টেটগুলোতে যাচ্ছে, এতে ভোট ভাগাভাগি করে বিজেপির সুবিধা করে দিচ্ছে। বিজেপি এটা নিয়ে খুব ঘাড় নাড়াচ্ছে। আপনি মনে করে দেখুন মৌপিয়াদি, আমি তখন আমার 2 বছর বয়স হতে পারে, কিন্তু ইতিহাস পড়ে আমি এইটুকু জেনেছি যে একই কথা এই কংগ্রেস 1998 সালেও বলেছিল, যখন তৃণমূল তৈরি হয়েছিল, যে তৃণমূল তৈরি হবে, কংগ্রেসের ভোট কাটবে, সিপিএমকে আরো বেশি দিন রাজত্ব করে দেওয়ার সুবিধা। কিন্তু এটা আজকে বাংলার প্রত্যেকটা মানুষ জানে, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল তৈরি না করলে সিপিএম নামক জগদ্দল এরকম ব্যঙ্গাত্মক কথা কেন তোমাদের তরফ থেকে আসছে? এবং আমরা দেখলাম অধীর রঞ্জন চৌধুরী তিনি সরাসরি এই অভিযোগটা করছেন। এবং সবচেয়ে যেটা ইন্টারেস্টিং আশুতোষ, যে আমরা যদি জুলাই এন্ডে যখন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরে গিয়েছিলেন, সেই সময় তৃণমূল কংগ্রেস যে ইকুয়েশন অ্যাপারেন্টলি মনে হচ্ছিল, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সোনিয়া গান্ধীর বৈঠক আমরা দেখেছিলাম, সেখানে রাহুল গান্ধীর উপস্থিতি দেখেছিলাম, পিগাসাস ইস্যুতে সংসদের ভেতরে বাইরে একজোট অবস্থান দেখেছিলাম, গত 3 মাসে
3-3.5 মাসে তো চিত্রটা অনেকটা বদলেছে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং, মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং প্রশ্ন তুলেছেন কংগ্রেসের এই মোদী বিরোধী লড়াইয়ে কংগ্রেসের ক্রেডিবিলিটি নিয়ে। দেখুন, এখন কে কোথায় প্রশ্ন তুলবে তার জবাব দেওয়ার জন্য তো আমি বসে নেই। আমার পার্টি স্ট্যান্ড তোমরা প্রশ্ন কেন তুলছো? না, আমাদের প্রশ্ন তো খুব ক্লিয়ার। তৃণমূল বাড়ছে কি করে? অ্যাট দ্য এক্সপেন্স অফ কংগ্রেস। কংগ্রেসকে ভাঙছে, বাড়ছে। মোদি খুশি হচ্ছে, আর কেউ খুশি হচ্ছে না, পাবলিক। কয়েকটা কথা আছে, শুনুন। ব্যাপার হচ্ছে, আমাদের যেটা মনে হচ্ছে ইটস এ পার্টি অফ টার্ন কোর্টস। টার্ন কোর্টস বলে একটা শব্দ আছে ইংরেজিতে। এটা টার্ন কোর্টসের পার্টিতে পরিণত হচ্ছে। তার কারণে আমি একটু দর্শকদের বলি, যেটার একটা বাংলা চলতি বাংলা ইদানিং খুব শোনা যাচ্ছে দল বদলু, তাই বলতে চাইছো তো? যদি দল বদলু শব্দটা নিয়ে অনেকের আপত্তি থাকতে পারে, কিন্তু আমি জাস্ট এবার আমি বলছি, এই যে ধরুন যাদেরকে এমপি টেমপি করে যায়, আমার আপত্তি নেই, তাদের দল তারা কাকে এমপি করবে। আমার মনে হয় দেবাংশু ইজ এ বেটার চয়েস ফর এমপি। ও সামনেই বললাম, ব্যাপার কিছু নেই। ব্যাপারটা হচ্ছে, দেখুন, পার্টিটা করে যে পার্টি করে না, করতে গিয়ে এসে চলে এসে এমপি হয়ে যাচ্ছে। ব্যাপার হচ্ছে, দেখুন, আপনাকে একটা পরিসংখ্যান আগে ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে যে 63% ভোট বিরোধীদের ছিল, সেখানে 20% ছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের, 4% তৃণমূলের। 2014 সালে 31% ভোট ছিল বিজেপির, 2019 সালে 37% ভোট হয়েছে। হায়েস্ট কন্ট্রিবিউটার বিজেপির এমপির পশ্চিমবঙ্গ থেকে। তা তৃণমূলকে ভাবতে হবে যে পশ্চিমবঙ্গে বিজেপি কী করে রে করে তেড়ে উঠলো। এখন বিভিন্ন জায়গায় আবার জয়েন করাচ্ছে, মানে জয়েন্ট মেলা যেটা বলে, এটা আমরা দেখেছি এখানে পশ্চিমবঙ্গেও চলে। তো ব্যাপার যেটা হচ্ছে, আর একটা কথা আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে আপনি যে কথাটা বললেন, 19টা দলের যখন বৈঠক হয়েছিল তখন লড়াই সংগঠিত করা হয়েছিল পার্লামেন্টে। রাহুল গান্ধীকে আমরা দেখেছিলাম লড়াই করতে, এবং সকলকে সঙ্গে নিয়ে, এটা নয় কাউকে বাদ দিয়ে। কিন্তু ব্যাপার হলো, ঠিক ওই ইডির অফিস থেকে বেরোনোর পরেই সমস্ত সিচুয়েশানটা চেঞ্জ হয়ে গেল। কি হলো? কংগ্রেস হলো মূল শত্রু। আরে ভাই, তোমাদেরকে ডিসাইড করতে হবে, তোমরা 20%কে জোরদার করে মোদিকে, তোমাদের এজেন্ডাটা কি? মোদিকে হাঁটানো, সবারই এজেন্ডা মোদিকে হাঁটানো। এবার মোদিকে হাঁটানো যদি এজেন্ডা হয়, তাহলে এজেন্ডা ওয়াইজ কাজ হওয়া উচিত। তুমি যেটা বলছো সেই অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কি যুক্তি? যে তুমি যেটা বলছো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি যুক্তি সেটা শোনাবো। গত সেপ্টেম্বরে এই সম্পর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? আমি তো বলেছি কংগ্রেস দিয়ে হবে না। আমি তো প্রকাশ্যে বলেছি যে কংগ্রেস হয়তো বিজেপিকে লড়ছে, কিন্তু তৃণমূল আর কংগ্রেসের মধ্যে পার্থক্য এটাই যে বিজেপির কাছে কংগ্রেস হারছে আর তৃণমূল জিতছে। তৃণমূলই হারাতে পারে একমাত্র। আচ্ছা, আমি এটা আশুতোষ আমরা তো দেখলাম ব্যাখ্যা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি ছোট্ট একটা লাইনই শেষ করে দেবো, এত কথা বলার দরকার লাগে না। ব্যাপার হচ্ছে, বাই ইলেকশন রেজাল্ট তোমরা নিশ্চয়ই দেখেছো, কংগ্রেস কিভাবে জিতেছে, কিভাবে ভোট পার্সেন্টেজ বেড়েছে। বিজেপির খোঁজ জায়গায় কংগ্রেস জিতেছে। এবং কৃষক আন্দোলনে যে কৃষকদের জয়, আজকে ভূমিকা, আমি কৃষকদের প্রথমে ধন্যবাদ জানাই। এবং প্রত্যেক দিন যে লড়াই মাঠে ময়দানে হয়েছে, এটা তো সাক্ষী। লখিমপুরের ঘটনা বলে এ বলে তো সাক্ষী কংগ্রেস লড়াই করেছে, রাহুল গান্ধী থেকে শুরু করে প্রত্যেকটা কংগ্রেস। না, আমি বলছি, আমি একটা কথা বলি, ছাপ্পা মারা রাজনীতি সব জায়গায় হতে পারে, ঠিক আছে? এখানে আমাদের কোনো বক্তব্য, আমাদের বক্তব্য ক্লিয়ার, মিডিয়া দেখেছে, ভারতীয় জনতা দেখেছে। আমার শুধু বক্তব্য, বাই ইলেকশনে কংগ্রেস তো জিতেছে, তাহলে ওনার যে ব্যাখ্যাটা, ওনার ব্যাখ্যাটা কি টেকে আদেও? এটা তো সাধারণ মানুষের। কংগ্রেস খুব সরাসরি অভিযোগ করেছে একদম, যে আসলে খুব নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে কংগ্রেসকে দুর্বল করা, এটাই তোমাদের লক্ষ্য, এবং যে কারণে এমন এমন জায়গাকে তোমরা বাঁধছো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কতগুলো জাস্ট উদাহরণ দিই। আমি জাস্ট 4টে লাইনে শেষ করব। গোয়া, কংগ্রেসের বেশি সিট ছিল, বিজেপির কম, সরকার গঠন কে করেছে? বিজেপি। মণিপুর, কংগ্রেসের বেশি সিট ছিল, বিজেপির কম, সরকার গঠন কে করেছে? বিজেপি। হরিয়ানা, দুজনে একই সংখ্যক সিট পেয়েছিল, জেপিপিকে নিয়ে পলিটিক্স করতে গিয়ে কে সরকার গড়ে ফেললো? বিজেপি। মধ্যপ্রদেশ, কে বেশি সিট পেয়েছিল? কংগ্রেস, সরকার কে গড়েছে? বিজেপি। এই 4টে স্টেটের আমি উদাহরণ দিলাম। এবার মৌপিয়াদি, আপনি আমাকে বলুন তো, আমি আশুতোষ একটু বলে নি, তুমি তারপর বলো। আচ্ছা ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে, ক্রমাগত আপনি যদি প্রত্যেকটা জায়গায় দেখেন, প্রত্যেকটা স্টেটের ক্ষেত্রে আপনি যদি দেখেন, কংগ্রেস যে জায়গাগুলো ফেল করছে, আপনি আজকে বাংলার ক্ষেত্রে বলুন তো, আমাদের দাদা একটা কথা বললো যে বাংলায় বিজেপি রেস করলো কি করে 18টা সিট। আপনি আমায় বলুন, এই যে একটা জোট, বিরোধী জোট, যেটা তৃণমূলের বিরুদ্ধে 5%-এর গ্যাপে ছিল 2016 সালে, সেই জোটটা একটা ইলেকশনে জোট করলো, একটা ইলেকশনে করলো না, আবার একটা করলো, আবার পৌরসভায় করবে না। মানুষের মনের মধ্যে কি বিরোধী হিসাবে তারা জায়গাটা বজায় রাখতে পারলো? পারলো না। তো স্বাভাবিকভাবে মানুষ যখন বিরোধী নিয়ে কনফিউজড হয়, তখন মানুষ তৃতীয় পক্ষের দিকে ঝোঁকে। ঠিক
যেভাবে দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে বিরোধী ভোট যখন বুঝলো কংগ্রেস দ্বারা হবে না, তারা আম আদমি পার্টিতে গেল। আম আদমি পার্টি কি তৃণমূল ছিল না, তো কি করে আম আদমি পার্টি ওখানে জায়গা করতে পারলো? কংগ্রেস যে জায়গায় আছে অলরেডি, কংগ্রেস সেই জায়গাটা না পেরে তৃতীয় শক্তি পাচ্ছে। এটা কেন বারবার হচ্ছে? বিহারে যদি লালু প্রসাদ কংগ্রেস জেদ করে 70টা সিট না নিত মুপিয়া দিয়ে, আমি আপনি প্রত্যেকে জানি বিহারে আজকে তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী হতেন। আজকে উত্তরপ্রদেশে কেন অখিলেশ যাদবের সাথে জোট ভেঙে যেতে বাধ্য হলো? এই প্রত্যেকটা তো ঐতিহাসিক সত্য, এই প্রত্যেকটা তো একটা হচ্ছে মানে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির তত্ত্ব নয়। কেন অখিলেশ যাদব আজকে জোট ভাঙতে বাধ্য হলো? ব্যাপার হচ্ছে ঐতিহাসিক আর সত্য দুটোর ভেতরে ডিফারেন্স আছে। ঐতিহাসিক ব্যাপারগুলো আমরা জানি কি কি হয়েছে আর কি কি হয়নি। আমরা কোনোদিনও বিজেপির সাথে মন্ত্রিসভা গঠন করিনি। এবারে ইতিহাসটা এটাই বলে, এই যে জোটের 2016 কথা দেবাংশু ছোট ভাই আমার ভালো বলছে যে জোটে তো আমরা সত্যি একটা রেজাল্ট দেখাতে পেরেছিলাম। এবারে মানুষের ওপর এখন আজকে আমরা হয়তো শূন্য হতে পারি বিধানসভায়, বলতে কোনো তো অসুবিধা নেই, কিন্তু রাস্তায় আমরা আছি। এই যে পেট্রোল ডিজেল নিয়ে কি অবস্থা, কেন পশ্চিমবঙ্গে পেট্রোল ডিজেল দাম কমানো হচ্ছে না, এটা তো মানুষ জানতে চাইছে। ঠিক তুমি যেরকম প্রশ্ন করছো, এটা পাল্টা প্রশ্ন। আমি আর একটা কথা আছি, গোয়া মণিপুরের কথা ও বলেছে। গোয়া মণিপুরে বিজেপি কনস্টিটিউশনটা কিভাবে রিগিং করেছে আপনারা দেখেননি চোখে? গোটা পৃথিবীর মানুষ দেখেছে যে কনস্টিটিউশনকে রিগিং করে গভর্নরকে দিয়ে কিভাবে, শুধু ওখানে কর্ণাটকায় করেনি। এগুলো তো অনৈতিক কাজ। আর সেখানে ব্যাপার হচ্ছে একটা কথা যে আমরা ধরে আমাদের সাথে কথা না বলে সেখানে নিজেরা গিয়ে ঢুকে পড়ে একটু এলোমেলো করে। আমি আসবো প্লিজ, আমি একটু পার্থপ্রতিম বিশ্বাসের কাছে তার মতামত দেব। পার্থপ্রতিম বাবু, আমরা দেখেছিলাম যে গত জুলাইয়ে সেই সময় দাঁড়িয়ে বিজেপি বিরোধী জোটের যে একটা অবয়ব তৈরির চেষ্টা হচ্ছিল, এবং সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি গিয়েছিলেন, সেখানেও তার সিরিজ অফ কর্মসূচি ছিল। এবারও তিনি দিল্লিতে রয়েছেন। এই গত 3.5 মাসে বিজেপি বিরোধী জোটের অগ্রগতি এক বিন্দুও লক্ষ্য করা গেছে? যদি লক্ষ্য করা যায় সেটা কার কৃতিত্ব, যদি লক্ষ্য করা না যায় কার দায়? না মুপিয়া, প্রথমত হচ্ছে সারা দেশ জুড়ে বিজেপি বিরোধী একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এটাই বুঝতে হবে। কেন এই পরিস্থিতিটা তৈরি না হলে জোর করে কখনো আমি বলবো বিজেপি বিরোধী জোট তৈরি হতো না। এটার একটা সবচেয়ে বড় প্রমাণ আপনি দেখতে পাবেন যে এই 1 সপ্তাহ আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী, যিনি ওভার কনফিডেন্সে ভুগে থাকেন, তিনি হচ্ছেন যেভাবে কৃষি আইন প্রত্যাহার করলেন, তার থেকে উনি বুঝিয়ে দিলেন বা উনি বুঝতে পেরেছেন নিজেও যেখানে দাঁড়িয়ে যে বিজেপি বিরোধী যে হাওয়াটা সেটা প্রবল। এবং তরুণজ্যোতি বলছিলেন যে সামনেই সবার আগে উত্তরপ্রদেশ নির্বাচন, ফলে আমাদের এই সামনের নির্বাচনগুলোর প্যারামিটার সেটা কিন্তু আর রাম মন্দির থাকছে না উত্তরপ্রদেশের মতো রাজ্যেও। সেখানেও কিন্তু রুটি কাপড়া ওর মাকান, মানে মানুষের জীবন জীবিকার যে দাবি সেটাই হচ্ছে মূল প্রামাণ্য দাবি হতে চলেছে। এবং যেখানে দাঁড়িয়ে বিজেপি মেজারেবলি ফেল করছে এবং এই সরকার, তার বিরুদ্ধে জোট তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। প্রথম এটা এক। 2 নম্বর পয়েন্ট হচ্ছে জোট যদি তৈরি হয় তাহলে জোট ভোটের আগেও হয়, জোট ভোটের পরেও হয়। এখন রাজ্যে রাজ্যে যে বাস্তবতা থাকবে, যেখানে যে শক্তিশালী, যেখানে যারা বিজেপি বিরোধী বিকল্প, তারা সেই জোট গঠনের কাজ করবে। এবং পার্লামেন্টারি পার্লামেন্টারি ডেমোক্রেসিতে এটাই হয়। 3 নম্বর, আপনি যদি দেখেন যে পশ্চিমবঙ্গ থেকেও জাতীয় রাজনীতিতে যারা প্রাসঙ্গিক হয়েছেন, আমাদের এখানে প্রথম নাম জ্যোতি বসু, ধরুন যে তাকে ঘিরেও একটা সময় জাতীয় রাজনীতিতে একটা কি বলবো যে বিরোধী ঐক্য তৈরি হয়েছিল। আমি ধরুন আমাদের বিরোধী দল হিসেবে যারা আছেন, যে নরেন্দ্র মোদী, তিনিও আসলে ন্যাশনাল পার্টির হলেও তিনি রিজিওনাল পলিটিক্স করেছেন, গুজরাটের 3 বারের মুখ্যমন্ত্রী ছিলেন। আপনি ঠিক সেই একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি এখনকার আমাদের মুখ্যমন্ত্রী, তিনিও 3rd টার্মের মুখ্যমন্ত্রী। ফলে আমার কথা হচ্ছে যে এরকম একজন 3rd টার্মের মুখ্যমন্ত্রী হয়েছেন বলেই তো আজকে দিল্লিতে ওই যে কীর্তি আজাদ থেকে শুরু করে যারা দেখছেন তারা তার পাশে জড়ো হতে চাইছেন। এখানেই প্রশ্ন, জ্যোতিবাবু থেকে শুরু করে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত, যে আসলে আপনি আপনার রাজ্যের যে পারফরমেন্সটা সেটা ন্যাশনাল পলিটিক্সে কিভাবে খাটাতে পারছেন। অ্যান্ড হু আর দ্য 3rd টার্ম চিফ মিনিস্টার, যেটা নরেন্দ্র মোদী হন, মমতা ব্যানার্জি হন, জ্যোতি বসু হন, যে গভর্নেন্স ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। আমি আসবো পার্থপ্রতিম বাবু আপনার কাছে পরবর্তীকালে। আমি আব্দুল মতিনের কাছে যাব। আব্দুল মতিনের কাছে আমি জানার চেষ্টা করব যে কংগ্রেস যে অভিযোগটা আনছে, যে চয়েস অফ স্টেটস, সেটা নিয়ে কংগ্রেসের একটা খুব স্ট্রং অ্যালিগেশন থাকছে। আপনি কি মনে করেন যে সেটার আদৌ কোনো ভিত্তি রয়েছে? দেখুন, ভারতবর্ষের রাজনীতিতে লাস্ট 2 দশকে একটা কোয়ালিটেটিভ চেঞ্জ এসছে। সেই চেঞ্জটা হচ্ছে যে আঞ্চলিক দলের গুরুত্ব জাতীয় স্তরের রাজনীতিতে বেড়েছে, এতে কোনো সন্দেহ নেই। তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি নিঃসন্দেহে একটা ইম্পর্টেন্ট প্লেয়ার ইন দ্য ন্যাশনাল পলিটিক্স।
কিন্তু প্রশ্ন এখানে হচ্ছে যে রাজ্যগুলোতে তৃণমূল কংগ্রেস যাচ্ছে, সেটা গোয়া হতে পারে, সেটা ত্রিপুরা হোক, সেটা অন্য হরিয়ানাও যদি আমি ধরে নিই, তো আপনি যদি এখানে ওভারঅল পলিটিক্সটা যদি দেখেন, আমি মেনে নিলাম পশ্চিমবঙ্গে বিরোধী শূন্য করে দিয়ে 42 পেল, গোয়া থেকে 2টো, ত্রিপুরা থেকে 1-2টো পেয়ে, মানে এটার পরে যদি পেয়েও যায়, সেখানে আপনি ন্যাশনাল পলিটিক্সে ইউপিএ অর্থাৎ তার মধ্যে যারা নেতৃত্ব দিচ্ছে কংগ্রেসকে ইগনোর করে নন বিজেপি নন ইন্ডিয়া গভর্নমেন্ট হবে না, এটা ন্যাশনাল পলিটিক্সের নেচার। যার ফলে এটা খুবই ঠিক যে কংগ্রেস বিভিন্ন অঞ্চলে তারা ঠিকঠাকভাবে পারফর্ম করছে না, তার অনেক দোষ ত্রুটি আছে, সেটা আমি যাচ্ছি না, কিন্তু এটাও ঠিক যে ন্যাশনাল লেভেলে একদিকে যেমন এনডিএ আর একদিকে যেমন ইউপিএ, এনডিএকে আমার মনে হয় এই যে মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের অন্যদিকে যাওয়া, অন্য রাজ্যে যাওয়া, এটা একটা ইম্পর্টেন্ট সিম্বল, একটা সাইন যে আগামীতে বাই চান্স যদি 2024-এ বিজেপি যদি এককভাবে গভর্নমেন্ট না করতে পারে, একটা এনডিএ বা একটা গ্রেটার এনডিএর একটা সিম্বল বা একটা আমি আসবো আব্দুল মতিন আপনার কাছে। আমি এই প্রসঙ্গে একটু, যখন গত জুলাই মাসে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন গত জুলাই মাসে যখন তিনি দিল্লি গিয়েছিলেন, তখনও তিনি বারবার এটার উপর জোর দিয়েছেন যে বিজেপি বিরোধী যে ঐক্য, সেটাকে এককাট্টা হতে হবে। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। बंगाल दिखा दिया। आज हॉर्स चैट को मैं विनती करने चाहूंगी, हॉल लीडर लोगों को, जाइए आपको पार्टी को समझाइए, सब एक साथ में काम करने के लिए एक फंड बनाइए और एक फंड से अभी से प्लानिंग कीजिए। ফ্রন্ট করার ডাক দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বারবার সিনসিয়ারলি বিজেপি বিরোধী জোটকে এককাট্টা হওয়ার কথা বলছেন। কিন্তু একটা অংশ যে অভিযোগটা করছে যে একই সঙ্গে বিজেপি বিরোধী জোট করার কথা বলছো তোমরা, আবার একই সঙ্গে সুস্মিতা দেব থেকে শুরু করে লুইজিনো ফেরেরো থেকে শুরু করে কীর্তি আজাদকে তোমরা দলে টানছো, অর্থাৎ কংগ্রেস ভাঙছে বা কংগ্রেসকে ভাঙাচ্ছ। এই দুটো প্যারালালে কিভাবে চলতে পারে? এভাবেই চলতে পারে। আমি আপনাকে অঙ্কটা বলি, সেটা হচ্ছে ধরুন, মানে এই যেমন ধরুন বিশ্লেষক যিনি তিনি বললেন কংগ্রেসকে ইগনোর করা যাবে না, ইগনোর করার কথা কোথাও হচ্ছে না, কিন্তু যদি ইতিহাস আপনি মনে করুন, আজ থেকে কয়েক বছর আগে 2019-এর লোকসভা নির্বাচনের আগে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমস্ত বিরোধীদের নিয়ে সভা ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার আশা করি মনে আছে। সেই সভাতে সমস্ত বিরোধী নেতা নেত্রী হাজির হলো। ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায় যিনি 2019-এর আগে 2 বছর আগে থেকে ক্রমাগত বলে গেছেন, 2016 জেতার পর থেকে, ইনফ্যাক্ট 3 বছর আগে থেকে ক্রমাগত বলে গেছে পোস্ট আমাদের প্রিপোল অ্যালায়েন্স চাই, 1:1 ফাইট করতে হবে। এটা যে কতবার আপনাদের 24 ঘন্টার ইন্টারভিউতেও মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, আপনাদের বিভিন্ন সাংবাদিককে দেওয়া, যে 1:1 ফাইট করতে হবে, একের বিরুদ্ধে একের লড়াই করতে হবে, 3 বছর 4 বছর আগে দিয়ে। কিন্তু 2019-এ দিদি পর্যন্ত নিজেই সলতেটা পাকিয়ে গেলেন, ক্রমাগত ব্রিগেড পর্যন্ত ডাকলেন, কিন্তু একটা বিরোধী দলের তরফ থেকে নড়াচড়া দেখতে পেলাম না, না কংগ্রেসের তরফ থেকে না কারোর তরফ থেকে। 2024-এর নির্বাচনের আগে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একই কথা বলে যাচ্ছিলেন, কিন্তু আপনারা বলুন তো, বৈঠক হচ্ছে আর বৈঠকই হয়ে যাচ্ছে, আর একের পর এক বিজেপি একটার পর একটা জায়গায় দাঁড়িয়ে তারা তাদের পলিটিক্যাল অ্যাচিভমেন্ট গুলোকে মানুষকে গোনাতে শুরু করছে, পলিটিক্যাল অ্যাচিভমেন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাচিভমেন্ট নয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস আর কতদিন বসে থাকবে? সুস্মিতা দেব তো এত বাচ্চা নেত্রী নন যে তাকে আমরা আমি এই প্রসঙ্গে আলোচনায় ফিরবো, তার আগে একটু শোনাবো অধীর রঞ্জন চৌধুরী, তিনি অত্যন্ত সিরিয়াস অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, শুনুন। टीएमसी पार्टी बंगाल लूट करके बोरिया भर पैसा लेके आए हैं दिल्ली में सियासी व्यापार करने के लिए, और ये सियासी व्यापार करने में एक के बाद एक को वो प्रलोभन दिखा रहे हैं कि भाई टीएमसी में शामिल हो जाओ, दामन थाम लो टीएमसी पार्टी की, राज्यसभा की हम मौका आपको देंगे, क्योंकि फैलेरियो के दिए हैं, सुष्मिता देव को दिए हैं, आप लोगों को भी देंगे, और इसके साथ साथ हिंदी भाषी इलाके में अपने रसूख बनाना चाहते हैं। ছোট্ট একটা বিরতির পর আমি এই প্রসঙ্গে আলোচনায় ফিরবো, দেখতে থাকুন আপনার রায়। বিজেপির মধ্যে একটা অশুভ আঁতাত হয়েছে এবং যে কারণে গোটাটা একটা গেম প্ল্যান। মৌপিয়াদি অধীরদা অনেক কিছুই বলতে পারেন, উনি বর্ষিয়ার নেতা। এই আঁতাতটা আমরা ঠিক এই ভবানীপুর বাই ইলেকশনে দেখতে পেলাম, জানো তো, ভবানীপুর বাই ইলেকশনে সৌজন্যতা দেখিয়ে অধীর বাবুরা কোনো প্রার্থী দিলেন না পারে, তা আঁতাতটা কার সবাই জানে। আর তারপর এই বিরোধী জোটের যেটা কথা হচ্ছে, দেখো 2019-এ আমরা এটা দেখেছিলাম, আবার দেখছি। ভারতবর্ষ না ওই সোমবার একজন, মঙ্গলবার একজন, বুধবার একজন, বৃহস্পতিবার একজন, শুক্রবার একজন এবং শনি রবি সরকার ছুটি দিয়ে যাবে, এরকম প্রধানমন্ত্রী চায় না। এটা খিচুড়ি, এটা হতে চাইছে যে খিচুড়িটা ওই আকাশেই থাকবে, ওটা কোনোদিন কুক হবে না, প্র্যাকটিক্যালি পসিবল না। তৃণমূল কংগ্রেস অস্বীকার করতে পারো তরুণ, যে তৃণমূল কংগ্রেস এটা বলছে যে সাম্প্রতিক অতীতে
গত 7 বছরে যদি ধরে নেওয়া যায়, তাহলে বিজেপিকে এতটা বেগ দেওয়া, মোদী শাহ জুটিকে এতটা বেগ দেওয়া, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ দিতে পেরেছে? আচ্ছা মৌপিয়াদি, 2014-তে ভারতীয় জনতা পার্টি পাওয়ারে আসলো, 2016-তে তৃণমূল সরকার দ্বিতীয়বারের জন্য পশ্চিমবঙ্গে আসলো, তারপর আবার দিল্লি জয়ের স্বপ্ন তখনও দেখেছিল, এখনো আবার দেখছে। ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেস এই প্রথমবার যাচ্ছে তা না, ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেস আগেও গিয়েছিল, কি লাভ হয়েছে? আসামেও তারা চেষ্টা করেছিল, কি লাভ হয়েছে? এরা নিজেদের সর্বভারতীয় বলার চেষ্টা করে, কিন্তু সর্বভারতীয় অস্তিত্ব বলে কিছু নেই। আর বললাম তো, অতিথি দেব ভব, প্রত্যেকটা রাজ্যে ওয়েলকাম। সামনেই তো উত্তরপ্রদেশে নির্বাচন আছে, ওখানে যাচ্ছেন না কেন? হরিয়ানা যাচ্ছেন, পাঞ্জাব যাচ্ছেন, গোয়া যাচ্ছেন, উত্তরপ্রদেশেও আসুন। যাচ্ছে না তার কারণ এনারাই তো বারণ করছেন। বিজেপির তো দায়িত্ব তৃণমূল নিয়েছে, আর তৃণমূলের দায়িত্ব বিজেপি নিয়েছে। সারদা নারদা সিবিআই কোথায় ঘুমোচ্ছে? এথিক্স কমিটির মিটিং আজ অবধি দেখা যাচ্ছে না। কারণটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরুতেই স্পষ্ট করে বলে দিয়েছিলেন যে যে রাজ্যে বিরোধীরা তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ, সবার আগে তৃণমূল সেই রাজ্যে যাবে। আপনি অঙ্কগুলো দেখুন, এবং হিরুয়ান্ডা গোয়া দেখুন বিরোধী ব্যর্থ, ত্রিপুরা দেখুন বিরোধী ব্যর্থ, হরিয়ানা দেখুন বিরোধী ব্যর্থ, হাসপাতালে ভর্তি করছেন। এগুলো সুযোগ কোথাকার শিষ্টাচারের কথা বলছেন, কোথাকার রাজনীতির কথা বলছেন? যেদিন উত্তরপ্রদেশে দরকার হবে যাব, এবং বিজেপি জয়েন করছে না, উত্তরপ্রদেশে তৃণমূলে জয়েন করছে না, ভাবতে হবে কংগ্রেসকে এজেন্ডা নিয়ে নিয়ে। পার্থদা কিছু বলতে চান? জেডিইউ কাদের প্রসঙ্গে আসুতোষদা, জেডিইউ কাদের এখন এজেন্ডা থাকে। আমি আপনাকে একটা কথাই বলবো যে আপনি দেবাংশুকে তাদেরকে মদত করা, সেটা খুব অন্যায় বলে আমরা মনে করি। না, পার্থদা বলার আগে আমার জাস্ট পার্থদার কাছে একটা ছোট্ট প্রশ্ন আছে। আপনাদের আমি থেকে যে বলি কংগ্রেস প্রশ্নটা কানাইয়া কুমারকে ভাঙিয়ে নিল, আপনি আসুতোষদাকে কি বলতে চান? আমি বলছি যে আমার প্রশ্ন হচ্ছে, মৌপিয়া যেটা দেবাংশুকে প্রশ্ন করেছিল ভীষণ ইন্টারেস্টিং, যে গত 7 বছরে বিজেপিকে বেগ দিয়েছে তৃণমূল। আমি এই প্রশ্নটা ঠিক এডিট করা যায়, 7 বছরে মানে যে প্রশ্নে তৃণমূল বেগ পেতে পারতো তার সবকটা থেকে রেহাই দিয়েছে বিজেপি, এটাও ঠিক। মানে বেগ তৃণমূল দেয়নি বিজেপিকে, বিজেপি বরং তৃণমূলকে হচ্ছে রক্ষা করেছে। এরকম অনেক বেগ, তার মধ্যে সারদা নারদার কথা যেটা এক্ষুনি তুলছিলেন আলোচনায়, সেটা ঠিক কথাই। তাহলে সেখানে দাঁড়িয়ে ঘটনা মনে পড়ে যায়। মন্ত্রিসভার সদস্য যে রোজভ্যালিতে যুক্ত থাকার অভিযোগ ছিল, তাকে বিজেপি বলেছিল রোজভ্যালিতে যুক্ত আছে, ক্ষমতা এসে টাচ করেনি এখনো। এই কে কোথায় বেগ, কোন লাইন দিয়ে ঢুকে পাহাড় পেরিয়ে প্লেনটাকে দিচ্ছে, বড় বোঝা মুশকিল। বিরোধীরা ছিলেন তো ব্যাগ ভর্তি এতে আছে না, বেগের বেগ দিচ্ছে। আপাতত আপনারা বাংলাটার পায়ের তলা শক্ত করুন না, চেষ্টা করুন না দ্বিতীয়টা যদি হতে পারে। সেই জন্য তো কংগ্রেস কর্মীকে আপনারা কি সংযুক্ত মোর্চা আছেন? বলছি সংযুক্ত মোর্চা আছেন কি নেই? সংযুক্ত মোর্চা আছেন কি নেই? সংযুক্ত মোর্চা আছেন কি নেই? আর সোজা প্রশ্ন করছি তো, সংযুক্ত মোর্চা আছেন কি নেই? সংযুক্ত মোর্চা আছেন কি নেই? আব্বাসের সাথে বাম আছে না, আব্বাসের সাথে কংগ্রেস আছে? কিন্তু বামেরা কি আছে? পার্থদা তো ভালোবাসে সিদ্দিকীকে। দিল্লিতে ভালোবাসেন, ট্রায়াঙ্গুলার না বলে কি করে হবে? আমাদের দিল্লিতে পশ্চিমবঙ্গে সুশাসনের মডেল পাশাপাশি একটু যেহেতু ত্রিপুরা প্রসঙ্গ উঠছে, ত্রিপুরায় ভোটের দিনক্ষণ পিছোচ্ছে না, তবে সুপ্রিম কোর্টের নিরাপত্তা নির্দেশিকা মেনেই ত্রিপুরায় পুরো ভোট, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরপেক্ষভাবে ভোট পরিচালনা নিশ্চিত করার নির্দেশ সুপ্রিম কোর্টের। বৃহস্পতিবার অর্থাৎ 25শে নভেম্বর ত্রিপুরায় ভোট। আইন শৃঙ্খলাজনিত কারণে ভোট পিছুতে সুপ্রিম কোর্টে আর্জি জানায় তৃণমূল কংগ্রেস। মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ, নির্ধারিত দিন অর্থাৎ 25শে নভেম্বরই ত্রিপুরায় ভোট। আদালতের নিরাপত্তা গাইডলাইন মেনেই ভোট। নিরাপত্তা বন্দোবস্ত থেকে প্রশাসনের দায়িত্ব নির্দেশে সবটাই নির্দিষ্ট করল শীর্ষ আদালত। 3 ব্যাটালিয়ন বাহিনীর মধ্যে 2 ব্যাটালিয়ন বুথ নিরাপত্তার দায়িত্বে। বুধবার পুলিশের ডিজিপি ও আইজির বৈঠকে বাড়তি বাহিনী নিয়ে সিদ্ধান্ত। বাড়তি বাহিনী চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রক ও সিআরপিএফের কাছে অনুরোধ জানাবে রাজ্য প্রশাসন। অবাধ ও স্বচ্ছ ভোট করাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে পুলিশের ডিজি ও আইজিকে। নিরাপত্তারক্ষীদের অবাধ ও নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার দায়িত্ব স্বরাষ্ট্র সচিব ও পুলিশের ডিজির। নির্দেশ লঙ্ঘন হলে প্রয়োজনে আদালত হস্তক্ষেপ করবে। ত্রিপুরায় প্রতি পদে বিরোধীদের বাধা দেওয়া হচ্ছে, ভোট প্রচারের অধিকারটুকুও নেই। সুপ্রিম কোর্টে এই দাবিতে সওয়াল করেন তৃণমূলের আইনজীবী। তিনি মনে করান, ত্রিপুরায় গণতান্ত্রিক পরিবেশ ও বিরোধীদের প্রচারের অধিকার নিশ্চিত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে সেই নির্দেশকে তোয়াক্কা করছে না বিপ্লব দেব প্রশাসন।
গত কয়েক মাসে ত্রিপুরায় তৃণমূলকে কোথায় কোথায় ও কতবার আক্রমণের মুখে পড়তে হয়েছে তা নিয়ে সবিস্তার তথ্য দেন তৃণমূলের আইনজীবী। দাবি করেন, আমরা শুধু নিরাপত্তা ও ভোট প্রচারের অধিকার চাইছি, তারপর ভোট হলে আপত্তি নেই। এই পরিস্থিতিতে কতজন ভোট দিতে আসার সাহস দেখাবেন? দেবাংশুদের উপর হামলার অভিযোগ থেকে সায়নী ঘোষের গ্রেপ্তারি সবটাই উঠে আসে সওয়াল জবাবে। মঙ্গলবারও আগরতলায় এক তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। শীর্ষ আদালতের প্রশ্নের মুখে ত্রিপুরা সরকারের আইনজীবী জানান, কোন ঘটনায় কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তা নিয়ে স্ট্যাটাস রিপোর্ট দিতে তৈরি রাজ্য প্রশাসন। অনেকগুলোই মামুলি ঘটনা, সবটাই তদন্ত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, ভোট না পিছলেও তৃণমূলের উদ্দেশ্য অনেকটাই সফল। ত্রিপুরার ভোটযুদ্ধে রাজ্য সরকারের দায়বদ্ধতা নিশ্চিত করেছে আদালত। ত্রিপুরার হাই প্রোফাইল পুরো ভোটের শেষ লগ্নে এটাই তৃণমূলের কৌশলগত অ্যাডভান্টেজ। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। তো আমি একটু এখানে আসি তরুণের কাছে। তরুণ, এটা রিপিট টেলিকাস্টের মতো লাগছে। কোনো নির্বাচনের আগে ঠিক যেভাবে এ রাজ্যে বিরোধীরা নানান অভিযোগ তোলে, ত্রিপুরা তো সেম জিনিস হচ্ছে। এই রাজ্যে শাসক পক্ষের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগে তোমরা শান দাও, সেগুলোই কি তোমরা ত্রিপুরায় প্র্যাকটিস করছো? মৌপিয়াদি, তৃণমূল কংগ্রেসে সম্প্রতি মানে 2021 ভোটের আগে থেকে টলিউড থেকে বেশ কিছুজন যোগ দিয়েছিল। তাদের কাছ থেকে তৃণমূল কংগ্রেস এই নাটকটা ভালোভাবে প্র্যাকটিস করছে। সেই নাটকের প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। ত্রিপুরায় যদি মানে ভারতীয় জনতা পার্টির প্রধান বিরোধী কেউ হয়ে থাকে, সেটা মঞ্চটা সাজিয়ে, আমি ধরে নিই তাই তো, তোমার কথা মতো নাটক, তাহলে তো প্রশ্ন উঠছে তার জন্য মঞ্চ সাজিয়ে মাইক বেঁধে সমস্ত ব্যবস্থা কে করছে? তোমরা বলছো তৃণমূল কংগ্রেসের ওই নেতাদের নাকি ত্রিপুরায় কোনো অস্তিত্ব নেই। তাহলে তোমরা এত ইম্পর্টেন্স দিচ্ছ কেন? তাহলে এত ইম্পর্টেন্স দিচ্ছ কেন? না, শেষ করতে দাও। তাহলে গ্রেফতার কেন সায়নী ঘোষকে? এই দুটো দলের থেকে মানে কোনো অভিযোগ আসছে না। অভিযোগ আসছে কাদের থেকে? যাদের ওখানে নেতা নিয়ে যেতে হচ্ছে কলকাতা থেকে, যাদের কর্মী নিয়ে যেতে হচ্ছে কলকাতা থেকে, টলিউড থেকে ভাড়া করে নিয়ে যেতে হচ্ছে প্রচারের জন্য। তারা বলছে তারা অভিযোগ করছে ওখানে। আর করতে দেবাংশু তো ওখানে একটা প্রকল্প চালু করতে গেছিল। প্রকল্পটা আমি জানি না, তার উত্তর দেবাংশু দেবে। আচ্ছা, আমি দুটো তিনটে উত্তর দিই। প্রথম কথা হচ্ছে, তরুণদা তৃণমূল নাটক করছে তো। কুণালদা লাইভ সাক্ষাৎকার দিতে দেখলাম থানা ভেঙে একদল তৃণমূল কর্মী নাকি মাথায় হেলমেট পরে মুখে কাপড় ঢেকে ঢুকে পুরো থানা ভাঙচুর করলো। পুলিশ কি এতটাই নিষ্কর্ম ওখানে একটা তৃণমূল কর্মীকে অ্যারেস্ট করতে পারলো না? আর এত তৃণমূল কর্মীদের ক্ষমতা, একটা পার্টি 3 মাস হলো গেছে, তারা থানা দিনে 2বার গুড়িয়ে দিল। তাহলে তো আমরা এসে গেছি ক্ষমতায়। তোমরাই তো বলো যে ওখানে তৃণমূল পাওয়া যায় না। তরুণ, তোমাদের একাধিক নেতা, তোমরা বলো যে ত্রিপুরায় কোথায় খুঁজে পাওয়া যায় তৃণমূল কংগ্রেসকে? তাহলে যে তৃণমূল কংগ্রেস কর্মীরা সন্ত্রাস চালায়, তাহলে কোথায় পাওয়া যায়? মানে ডিস্ট্রিক্ট কমিটি ছেড়ে দিলাম, রাজ্য কমিটি আছে। সায়নীর যে ভিডিওটা সায়নী নিজে শেয়ার করেছে, তোমার তো দাদা, তোমাকে তো এখন আমার মনে হচ্ছে কর্মকর্তা কর্মচারীর মতো অপশন দিতে হবে। কৃষ্ণের থানা তোরা, কৃষ্ণের থানা তোরা, বিজেপি তোরা, সিপিএম তোরা, কংগ্রেস তোরা। তৃণমূল কংগ্রেস 26% তোরা বলো, সেটাকে ভাঙতে গেছে সবাই। কেউ তো একটা ভেঙেছে থানাটা, থানা ভেঙেছে তো কেউ, যে ভালো করে জিম কে ভেঙেছে? কে ভেঙেছে থানাটা? উত্তরটা দাও। মানুষ হাসছে এখন। আচ্ছা, সত্যি কথা বলো তো, আমরা তো পুলিশের এসকর্টে ছিলাম। তরুণদা, তুমি এটা একটু ঠান্ডা মাথা, তুমি তো লয়ার। পুলিশের এসকর্টে থাকাকালীন আমাদেরকে বললো আমরা মহামারী আইন ভেঙেছি। তুমি বলো তো এই কেসটা দাঁড়ায়? আমরা কি করে মহামারী আইন ভাঙি? পুলিশই তো আমাদের রাস্তায় নিয়ে যাচ্ছে। তুমি আগে একটা উত্তর দাও তো। তুমি তো দাদা লয়ার, তুমি বিরাট নাম জানা লয়ার। যাও না, যাচ্ছ না কেন? ভিজুয়ালদারের সাথে যা ঘটনা ঘটিয়েছে এখানে, সেটা যাও না, কোয়াশিং ফাইল করো, কে আটকাচ্ছে? হ্যাঁ, আরেকবার বলো প্লিজ। তোমাদের যদি অসুবিধা হয় কোয়াশিং ফাইল করো, কে আটকাচ্ছে তোমাদেরকে? আইন তো আছে। পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছ তো, পশ্চিমবঙ্গে প্রতিদিন হাইকোর্টের একের পর এক রায় দেখতে পাচ্ছ তো। তোমরা গণতন্ত্রের কথা বলছো, তোমরা যখন মিটিং মিছিল করছো, পশ্চিমবঙ্গের বিরোধীরা মিটিং মিছিল করছে, তখন আইনটা খাটে। তা তো ফাঁসি হওয়া উচিত এদের। আমি আসবো প্লিজ। এটা যদি খেলা হবে বলা মানে যদি মার্ডার অ্যাটেম্প টু মার্ডার, তাহলে তো দিলীপ ঘোষের ফাঁসি হওয়া উচিত গো। আমি আসবো প্লিজ, এক সেকেন্ড, আমি আসবো। আমি জানি লয়ার তোমারও বুকের মধ্যে চিনচিন করছে, বিশ্বাস করো। আমি জানি তোমারও মনে হচ্ছে যে তুমি আইন সম্পর্কে যা পড়েছো এতদিন, বিপ্লব দেব তোমার সব ভুলিয়ে দেবে, এটা আমার বিশ্বাস। কিন্তু তোমার ওই যে বুক ফাটছে, মুখ ফুটছে না। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর ব্রাত্য বসু এবং ত্রিপুরার বিজেপি নেত্রী প্রতিমা ভৌমিক তারা কি বলছেন আপনাদের শোনাবো। আগরতলার এবং ত্রিপুরার যে পুরো ভোট আছে তা যেন নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণ হয়। সুপ্রিম কোর্টের অবজারভেশন মানে প্রমাণ করে যে সিচুয়েশন, পরিস্থিতি ত্রিপুরায় বিজেপি সরকার কতটা ভয়াবহ করে রেখেছে এবং সেখানে রাজনৈতিক দল
কি পরিমাণ সাধারণ মানুষের উপর, নিরীহ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে, যা আজকে কার্যত শিলমোহর দিয়েছেন বিজেপির বিধায়ক, ত্রিপুরার বিজেপির বিধায়ক, অভিজ্ঞ নেতা সুদীপ রায় বর্মন। সুপ্রিম কোর্টে নির্বাচন যাতে না হয়, ডেফার হয়, তার জন্য বন্ধ করা হয়, তার জন্য ওনারা গেছেন। কেন ওনারা সুপ্রিম কোর্টে যাবেন? নির্বাচন ডেফার করতে হবে, তার জন্য ক্লাইম্যাক্সগুলি করে, ফটোশ্যুট করে সবগুলি তৈরি করেছেন, খুব সুন্দর করে তৈরি করেছেন। সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছেন, তারা সুপ্রিম কোর্টকেও ধোকা দিয়েছেন, সুপ্রিম কোর্টেও মিথ্যা হলফনামা তারা জমা করেছেন। তরুণ, কোথাও মনে হয় না যে ব্রাত্য বসু যেটা বলছেন যে সুপ্রিম কোর্টের যে রায়, সেটায় কোথাও বিরোধীদের যে অভিযোগ ছিল, এবং অবশ্যই সুদীপ রায় বর্মনের যে বক্তব্য আজকের, তাতে বিরোধীদের অভিযোগটাই সেটা আরো জোরালো হচ্ছে, সেটাতে শিলমোহর পড়ছে। মোপিয়াদি, তুমি একটা অফিস সামলাও, একটা অফিসে বড় দায়িত্ব আছে, ধরো তোমার অফিসে কোনো একটা বড় দুর্নীতি হচ্ছে, খুব ঝামেলা হচ্ছে, তুমি প্রচন্ড চাপে থাকবে এবং তুমি কি বলবে তার কোনো রেলিভেন্সি পাবে না। সেই ব্রাত্য বসুরও তাই হয়েছে, এসএসসি নিয়ে যা হচ্ছে আর ওনার দপ্তর নিয়ে যা হচ্ছে, চাপে উল্টোপাল্টা বলছে, আর কিছুই না। ওনাকে সুপ্রিম কোর্টে চাপে উল্টোপাল্টা বলছে, আবারও তোমার অডিও সুপ্রিম কোর্টে উল্টোপাল্টা বলছে, দুর্নীতি সামলাক, তৃণমূলের যে নেতারা সুপ্রিম কোর্টের অফিসে কি কোনো দুর্নীতি চলছে? সুপ্রিম কোর্ট তো বলছে তাদেরকে খুঁজে বের করুন। শুধু স্টেট করলো সুপ্রিম কোর্ট রায় কি দিয়েছে? আচ্ছা, সুদীপ রায় বর্মন তো দাদা তোমাদের নেতা এখনো। সুদীপ রায় বর্মন বলেছে গণতন্ত্রের সর্বনাশ করে দিয়েছো তোমরা। সুপ্রিম কোর্ট বলেছে ভোট পিছিয়ে যাবে, বলেছে করেছো, একটু বলো না। সুপ্রিম কোর্ট বলেছে ভোট পিছিয়ে যাবে, তোমাদের আবেদন খারিজ হয়েছে। আবেদন খারিজ হওয়ার মানে বোঝো, আবেদনটা খারিজ হয়েছে রে ভাই। বাবু, যে ত্রিপুরা দীর্ঘদিন ধরে বামেদের দুর্গ ছিল, সেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অন্তত পলিটিক্যালি প্রত্যেক দিন যে তরজা, তাতে যুযুধান দুই পক্ষ, এক পক্ষ বিজেপি, এক পক্ষ তৃণমূল কংগ্রেস। তাহলে কি বাংলারই পুনরাবৃত্তি দেখছি? সেখানেও কি আপনাদের ক্রমশ ভূমিক্ষয় হচ্ছে? না, সেটা হচ্ছে 25 তারিখের পর আপনি বুঝতে পারবেন ভূমিক্ষয় কাদের হয়েছে এবং ভূমি গেইন করা কাদের হয়েছে। আমি আপনাকে একটাই বলছি, আপনার এই অবজারভেশন ভেরি ইন্টারেস্টিং, যে যদি বলেন যে মিডিয়াতে যদি বলেন যে লড়াই যাকে বলে, যে সেটা আমি স্বীকার করছি যে তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা রণংদেহী পরিস্থিতি যেটা দেখানো হচ্ছে, কিন্তু ময়দানের যে লড়াই, সেটা কিন্তু সেই লড়াইটা দিচ্ছে ওখানে বামপন্থীরাই। আপনি সভায় যে সায়নী ঘোষ যে সভাটার কথা উল্লেখ করছিলেন না, আমি আপনাকে বলছি যে মুখ্যমন্ত্রীর সভায় 50টা লোক বলছিলেন, আবার আপনারা অভিষেক বাবুর সভাও দেখিয়েছেন, সেখানেও 500 লোক দেখিয়েছেন। আমি বললাম মানিক সরকারের সভাটা দেখতেন গতকাল পরশু, তাহলে আপনি বুঝতে পারতেন যে কোথায় লোক আছে, কাদের সাথে আছে। আমি আপনাকে এই কারণের জন্য বলছি যে কেন বিকল্প হতে পারবে না। লোক হয় কিন্তু ভোট কেন হয় না বলুন ভাই, বলেন ব্রিগেডে এতগুলো লোক আছে, ভোট দেয় না কেন? 34% এখানেও আনকনটেস্টেড হয়েছিল। পঞ্চায়েতে 34% আমাদের এই রাজ্যে আনকনটেস্টেড ভোট হয়েছিল। কে কার থেকে শিখছে জানি না, এক্স্যাক্টলি সংখ্যাটা 34%, মানে আগরতলার পৌরসভাতেও হয়েছে আনকনটেস্টেড। ফলে বিজেপি এখানে পঞ্চায়েত ভোট থেকে যদি ছিঁচি বলে, ওখানে গিয়ে আবার তৃণমূল ওখানে গিয়ে বলছে আগরতলায় ছি, অথচ এখানে এ রাজ্যের পঞ্চায়েত পলিটিক্যালি আমার চেয়ে অনেক সিনিয়র, এটা আমি শিখতে চাইছি আপনার থেকে। একটা প্রশ্ন করব, একটু উত্তর দেবেন পার্থ দা, আমার নিজের শেখার জন্য বলছি। ভোটের দিন দেখবেন একটা প্রশ্ন করছো, অনুব্রত মণ্ডল ঠিক যা যা করেছিলেন, এক মিনিট আমি বলে নি, তাহলে ও বলতে সুবিধা হবে। অনুব্রত মণ্ডল বীরভূমে ঠিক যা যা করেছিলেন, মনোনয়ন জমার দিন বলেছিলেন যে উন্নয়ন দাঁড়িয়ে আছে, একদম বিজেপি আগরতলাতে তাই করেছে। প্রত্যেক মনোনয়ন জমা দেওয়ার অফিসের সামনে তার বাহিনী দাঁড় করিয়ে বলেছে যে দাঁড়িয়ে আছে উন্নয়ন। ফলে আমি বলছি আপনি ভালো মতো জানেন ত্রিপুরায় তৃণমূল 2021 জুলাই মাসে ঢুকেছে। 2018 সালে আপনাদের বিজেপির ভোট শতাংশের গ্যাপ ছিল 2%, তাই তো? আপনারা 44% ভোট পেয়েছিলেন। আচ্ছা পার্থদা, আপনারা তো 2018 তো 44% ভোট পেয়েছিলেন, 2019-এ আপনারা 17% নেমে এলেন, কংগ্রেস 25% চলে গেল। কি করে পার্থদা? কংগ্রেস কি করে? এই আশুতোষ দা এখানে বসে আছে আমার দাদা, আশুতোষ দা 26% চলে গেল, যে 1% ভোট পেয়েছিল। না আমি ভাবছি না,
আমি বলছি প্রথম নয়, আমি বলছি আশুতোষ আমার তোমার কাছে বলা, আমি তোমার প্রশংসা করে বলছি ত্রিপুরায় তোমাদের নেতারা, আমি নিশ্চিন্ত আমি করছি বলছি এবারে ত্রিপুরায়, তৃণমূল আমি বলছি না আশুতোষ এটা তুমি বোঝো, আমি বলছি তোমাদের নেতারা এক বছরে 1% থেকে 25 চলে মানুষের কাছে প্রাসঙ্গিক হয়ে গেছে। 45 থেকে 17 বলছে, এটা তুমি পার্থক্য বলো না। আমরা যারা বিরোধী আমি দল বলছি আছি তোমরা তো 1 তাদেরকে থেকে উইক করার 25 জন্য এক এজেন্ডাটা বছরে কেন তৈরি করা পার্থ হচ্ছে? দেখা এটা তো 44 দরকার থেকে নেই না। 17 আসবো আমি please। এক সেকেন্ড, আমি একটু আব্দুল মদিনের কাছে আসি, এক সেকেন্ড। আব্দুল মদিন, যদি আমরা এই ত্রিপুরার পুরভোটকে নিয়ে যদি যে ঘটনা পরম্পরা মৌপিয়াদি, সেটা যদি আমাকে দেখি, এই ডিবেটগুলো দেখে এতটা লজ্জা লাগছে, এতটা লজ্জা লাগছে এই ডিবেটগুলো শুনে আমাদের রাজনীতিক যারা সব মহান মানে বক্তব্য রাখছেন। আজ যেটা এটা বলুক, সিদ্ধালা সোজা করে বলুক, ত্রিপুরাতে যেটা হচ্ছে সেটা ভুল হচ্ছে, বিরোধী শক্তিকে মারা ভুল হচ্ছে। ঠিক এখানেও পশ্চিমবঙ্গে ভোট পরবর্তীতে হিংসাতে আপনি রিসেন্টলি গত সপ্তাহে দেখেছেন, অনেকে ভিডিও ক্লিপে অ্যাভেলেবেল আছে, তৃণমূল কংগ্রেসের যাদবপুর ডায়মন্ড হারবার জেলার যুব নেতা উনি প্রকাশ্যে ওখানে কাইজার আহমেদ তৃণমূল নেতার সামনে ফুটবল, কোনো কোভিড বিধি না মেনে ফুটবল খেলার অনুষ্ঠানে ডাইরেক্ট বলছে, বা কেএলসি থানার ওসি আমাদের, ভাঙড় থানার ওসি আমাদের, এইসব থানার ওসি আমাদের, পুলিশ আমাদের, প্রশাসন আমাদের। আমার মনে হচ্ছে যে আমাদের যে গণতন্ত্রের যে ইমাজিনেশনস, সামহাও কোনো রকমেরই বিরোধী রাখা যাবে না, এই একটা ইমাজিনেশনস। সেকেন্ড হচ্ছে যে এক ধরনের বাইনারি পলিটিক্স যেটা ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্সে আমরা দেখতে পেয়েছি, সেন্ট্রাল লেভেলে কেন্দ্রীয় স্তরে এক ধরনের একটা বিজেপি আর টিএমসি বনাম একটা বাইনারি করার চেষ্টা হচ্ছে। এই চেষ্টাতে যেটা হবে যে বিজেপি 2024-এ যাতে করে বাই চান্স যদি জিততে না পারে, কারণ ওদের অবস্থা খুবই খারাপ এই কৃষক বিল অন্যান্য বিষয় নিয়ে, যাতে করে ওটাকে নিশ্চিত করা যায়, এনশিওর করা যায়, সেটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তৃণমূল কংগ্রেস পালন করছে আর কি। দেবাংশু, হ্যাঁ আমার বাইনারি তৈরির চেষ্টা, এই অভিযোগ কিন্তু আব্দুল মতিনেরও। না না, বাইনারি যদি পাবলিক যদি ইলেকট্রালি বাইনারি করে দেয়, আপনি কি করবেন? 2019-এর আগে তো কেউ জানতো না বিজেপি আর তৃণমূলের ফাইট হতে চলেছে লোকসভায়। বামেরা 7% নেমে আসার পরই তো রাজ্যে বাইনারিটা তৈরি হলো না। এই যে 21-এর ইলেকশনটা ডাইরেক্ট তৃণমূল বনাম বিজেপির ফাইট, ন্যাশনালি তো কংগ্রেস ভার্সেস বিজেপি, আর কে কোথায় আছে আপনি বলুন না। 2019-এর আগে অবধি বিরোধীদের যে অবস্থান দেখেছিলাম সেটা চতুর্থ ফ্রন্ট হোক, এক সেকেন্ড আব্দুল মতিন, এক সেকেন্ড, সেটা চতুর্থ ফ্রন্ট হোক, তৃতীয় ফ্রন্ট হোক, ফেডারেল ফ্রন্ট হোক, যখন আলোচনা হয়েছে তখন বিরোধীদের বক্তব্য থেকে যে যেখানে শক্তিশালী সে সেখানে ফাইট করবে, সে সেখানে বিরোধী দলগুলোকে এক কাট্টা করে তার হয়ে রিপ্রেজেন্ট করবে। কিন্তু এখন তৃণমূল কংগ্রেস যে অবস্থানটা নিচ্ছে সেটা তো তার পরিপন্থী। না না না, তাহলে পার্থদা আর আশুতোষ দা বসে এখানে ফিক্স করুক তো ত্রিপুরায় ওদের মধ্যে কে লড়বে। কারণ আশুতোষ দা তো, আমি বলছি আশুতোষ দা তো 2019-এ 25% ভোট পেয়েছে, পার্থদার চেয়ে বেশি ভোট পেয়েছে, কিন্তু পার্থদারা নিজেদের প্রধান বিরোধী বলে দাবি করছে। আপনি কিছু বলছিলেন, আমি ইন্টারাপ্ট করেছিলাম। হচ্ছে যে আমরা গণতন্ত্রের নাম করে বিরোধীদের পরিসর একেবারে কি ছোট করে দেওয়া হবে? গতবারের পঞ্চায়েত ইলেকশনে দেখেছেন যে কিভাবে কোন রকমের বিজেপিকে কন্টেস্ট, মানে কোন রকমের বিজেপি বলুন অন্যান্য বিরোধী শক্তি বামেদেরকে কন্টেস্ট করতে দেওয়া হয়নি। আমার প্রশ্ন হচ্ছে যে বিরোধী শক্তি যত পরিসর ছোট হবে, গণতন্ত্রের পরিসর কিন্তু ছোট হবে, এটা মাথায় রাখতে। আফটার অল আমরা যে ধরনের ডেমোক্রেসির দিকে নিয়ে যাচ্ছি, এই গণতন্ত্র কিন্তু কনস্টিটিউশনাল ডেমোক্রেসির এটা প্রমিস নয়। আমি ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টির ইডিওলজি বলে এটা এই কথাটা সামনে রাখলাম। আমি একটা ছোট্ট কথা বলি, মাতিন এক সেকেন্ড দাদা, মাতিন যে কথাগুলো বলছি খুব কি মানে অনৈতিক কথা বলছে আপনার মনে হয়? তার কারণ হচ্ছে পঞ্চায়েত নির্বাচন আমরা পশ্চিমবঙ্গের অভিজ্ঞতা থেকে দেখেছি, তৃণমূল কংগ্রেসকে বলতে হচ্ছে এখন ভোটটা কিন্তু ঠিকঠাক করে করিও এই কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে। তার মানে বোঝাই যাচ্ছে। আমি একটা জায়গায় বলি শুনুন, অল ইন্ডিয়া পলিটিক্সের এত আলোচনা হচ্ছে, আরে বাবা 276টা সিটে ডাইরেক্ট কংগ্রেস ফাইট করছে বিজেপির সাথে। না না, আমি বলি একটা কথা, এই বাইনারি করে কংগ্রেসকে উইক করতে গোয়ায় পৌঁছে যাচ্ছে, বিচে হাওয়া খেতে। না না না, একটা জায়গায় তো ক্লিয়ার করেছি, 276টা সিটে ডাইরেক্ট ফাইট আছে কংগ্রেসের সাথে। আমি তো শুরুতে ওই জন্য বলেছি আপনারা 20%কে আপনারা শক্তিশালী করবেন না 4% আপনারা নিয়ে যে বিজেপিকে আরো শক্তিশালী করার পরিকল্পনা তৈরি করবেন, এই জায়গাটা বলুন। এবং আমাদের লড়াই আছে, আমরা আমাদের দিকে তাকাচ্ছি এবং ছোট্ট বিরতির পর এই প্রসঙ্গে আপনারা কি রায় দিচ্ছেন সেটা দেখাবো। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। ফিরলাম বিরতির পর। আজ আপনাদের উদ্দেশ্যে আমাদের প্রশ্ন ছিল সোশ্যাল মিডিয়া মারফত, কংগ্রেস তৃণমূল সমঝোতা ছাড়া কি বিজেপি বিরোধী জোট সম্ভব? হ্যাঁ বলছেন 48%, না বলছেন 52%।
তৃণমূল আর কংগ্রেস ছাড়া বিরোধী জোট সম্ভব নয়, সেই সঙ্গে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঠিক করতে হবে বলছেন রাজু মাহাতো। তৃণমূল কংগ্রেস একাই 100, জোট ছাড়া লড়াইয়ের ক্ষমতা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বলছেন অর্জুন মল্ল। দেশের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাণ্ডারি বানানো উচিত বলছেন মৃত্যুঞ্জয় বোস। সমঝোতায় জোট শক্তিশালী হবে বলছেন আব্দুল মতিন। যেসব আঞ্চলিক দল বিজেপিকে হারাতে চায় তাদের কংগ্রেসকে সঙ্গে নিয়ে জোটবদ্ধভাবে লড়াই করতে হবে বলছেন দুর্গা শঙ্কর দাস। আপাতত আপনারা এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয়, রাজ্য, দেশ, দুনিয়া। ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ। এক ক্লিকেই পান সব আপডেট।